জিগাতলার সেই অসমাপ্ত কনস্ট্রাকশন সাইটের ঠিক উল্টো দিকের একটা ৬ তলা ভবনের ছাদ। সময় রাত ৩টা বেজে ৩৩ মিনিট। ডক্টর ইরাবান খন্দকার ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসে আছেন। তার সামনে রাখা সেই হ্যালোজেন টর্চ, স্প্রে, পেইন্টের ক্যান আর একটা পুরনো অ্যানালগ স্টপ ওয়াচ। আকাশের আজ চাঁদ নেই, থাকার কথাও না। ইরাবানের গণনা অনুযায়ী আজকে অমাবস্যা, কিন্তু ঢাকার আকাশে অমাবস্যা বোঝা যায় না। সোডিয়াম আর এলইডি লাইটের কৃত্রিম আলোয় আকাশটা সবসময় একটা পোড়া বেগুনি রং ধারণ করে থাকে, কিন্তু আজ আকাশটা বেগুনি নয়। আজ আকাশটা কুচকুচে কালো, যেন কেউ উপরের ঢাকনাটা খুলে নিয়ে সেখানে কালো ভেলভেট কাপড় বিছিয়ে দিয়েছে। কোনো তারা নেই। ইরাবান নিজের পালস চেক করলেন। মিনিটে 58। শরীর শান্ত, কিন্তু মস্তিষ্ক ঝড়ের বেগে ছুটছে। তিনি লুসিড ড্রিমিং বা স্বচ্ছ স্বপ্ন দেখার প্রস্তুতি নিচ্ছেন। শরীর ঘুমাবে, কিন্তু চেতনা জেগে থাকবে। এটাই একমাত্র উপায় ওই ফ্যান্টম বিল্ডিং এ ঢোকার, কারণ ওটা ফিজিক্যাল স্পেসে নেই, ওটা আছে কালেকটিভ সাবকনসিয়াস বা সমষ্টিগত অবচেতনে। ইরাবান পকেট থেকে একটা ছোট শিশি বের করলেন। এতে কোনো ওষুধ নেই, আছে খাঁটি ল্যাভেন্ডার অয়েল আর ক্লোরোফর্মের খুব লঘু মিশ্রণ। মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি আলফা থেকে থিটা লেভেলে নামাতে হবে। তিনি নাকে রুমালটা ধরলেন। 1 2 3। চোখ বুজে এলো, কিন্তু ইরাবান নিজেকে নির্দেশ দিলেন, জেগে থাকো, প্যাটার্নটা দেখো। হঠাৎ কানের কাছে সেই ভনভন শব্দটা ফিরে এলো, হাই ভোল্টেজ তারের শব্দ। ইরাবান চোখ খুললেন। তিনি এখনো ছাদেই বসে আছেন, কিন্তু দৃশ্যপট বদলে গেছে। দূরের ল্যাম্পোস্টগুলোর আলো আর স্থির নেই, ওগুলো তরল হয়ে গলে পড়ছে। রাস্তার পিচঢালা পথটা শ্বাস নিচ্ছে, ওঠানামা করছে, যেন ওটা কোনো বিশাল প্রাণীর চামড়া। এবং তার ঠিক সামনে, যেখানে একটু আগেও শূন্যতা ছিল, সেখানে এখন দাঁড়িয়ে আছে সেই ফ্যান্টম বিল্ডিং। বাস্তবে যেটা কঙ্কালসার রড সিমেন্টের কাঠামো ছিল, এখন সেটা একটা পূর্ণাঙ্গ ইমারত। কিন্তু এর কোনো জানালা নেই, দরজা নেই। পুরো বিল্ডিংটা তৈরি হয়েছে সেই ধূসর ধাতব পদার্থ দিয়ে, যা তিনি সেতুর ফ্ল্যাটের দেয়ালের নিচে দেখেছিলেন। বিল্ডিংটা মাটির সাথে লেগে নেই, মাটি থেকে অন্তত 3 ফিট উপরে শূন্যে ভেসে আছে। ফ্লোটিং পয়েন্ট এরর। ইরাবান বিড়বিড় করলেন। তার গলার স্বর নিজের কানে ইকো হয়ে বাঁচল। তিনি ছাদ থেকে লাফ দিলেন। বাস্তব হলে তিনি নিচে পড়ে হাড়গোড় ভাঙতেন, কিন্তু স্বপ্নের ফিজিক্স আলাদা। তিনি পালকের মতো ভেসে গিয়ে নামলেন ফ্যান্টম বিল্ডিং এর সামনে। ওখানে গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ খুব দুর্বল, চাঁদের মতো কিছুটা। বিল্ডিং এর গায়ে কোনো দরজা নেই, থাকার কথাও না। ব্যাকডোর ঢুকতে হয় কোড দিয়ে, চাবি দিয়ে নয়। ইরাবান পকেট থেকে সেই টিস্যু পেপারটা বের করলেন। সেতুর আঁকা হেক্সাগোনাল গোলক ধাঁধা। তিনি ধাতব দেয়ালের উপর টিস্যুটা রাখলেন। কাগজটা দেয়ালের সাথে মিশে গেছে, কালির দাগগুলো নড়তে শুরু করলো। দেয়ালের গায়ে একটা হেক্সাগন বা সরবুজাকার গর্ত তৈরি হলো। ইরাবান ভেতরে ঢুকলেন। ভেতরটা অন্ধকার নয়, এক ধরনের নীলচে আলোয় আলোকিত। করিডোরগুলো সোজা নয়, সাপের মতো আঁকাবাঁকা, এবং দেয়ালগুলো প্রতিনিয়ত নড়ছে, সংকুচিত হচ্ছে, আবার প্রসারিত হচ্ছে। এটা কোনো সাধারণ বিল্ডিং নয়, এটা একটা ডেটা প্রসেসিং সেন্টার অথবা কোনো বিশাল প্রাণীর অন্ত্রনালী। ইরাবান স্প্রে ক্যান বের করে দেয়ালে একটা এক্স চিহ্ন দিলেন। ফেরার পথ চিনতে হবে। কিন্তু স্প্রে করার পর তিনি চমকে গেলেন। রংটা লাল ছিল, কিন্তু দেয়ালে লাগার পর সেটা কালো হয়ে গেল এবং দেয়ালটা সেই রং শুষে নিল। এখানে কোনো দাগ রাখা যাবে না, ইরাবান বুঝলেন। সিস্টেম অটো ক্লিন করছে। তিনি হাঁটতে শুরু করলেন। করিডোরের শেষে একটা সিঁড়ি উপরের দিকে ওঠেনি, নিচের দিকে নেমে গেছে। এত নিচে যে তাকালে মাথা ঘোরে। সিঁড়ির ধাপগুলো কাচের মতো স্বচ্ছ, নিচে তাকালে শূন্যতা দেখা যায়। ইরাবান নামতে শুরু করলেন। 1 তলা, 2 তলা, 3 তলা। হঠাৎ থমকে দাঁড়ালেন তিনি। নিচ থেকে কান্নার শব্দ আসছে, বাচ্চার কান্না, সেই রিংটনটা। ইরাবান দ্রুত নামতে লাগলেন। 6ষ্ঠ তলায় এসে সিঁড়ি শেষ। সামনে একটা বিশাল হলরুম। হলরুমের মেঝেটা পানির মতো টলটলে। সেখানে হাজার হাজার স্ক্রিন ভাসছে, এক একটা স্ক্রিনে এক একটা দৃশ্য। কারো বেডরুম, কারো অফিস, হাসপাতালের কেবিন, পার্কের বেঞ্চ। ইরাবান একটা স্ক্রিনের দিকে তাকালেন। সেখানে শফিক সাহেবকে দেখা যাচ্ছে। তিনি তার বেডরুমে ঘুমাচ্ছেন, কিন্তু তার মাথার কাছে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা শফিকের কান থেকে একটা সরু সুতো টেনে বের করে নিয়ে আসছে। মেমোরি এক্সট্রাকশন যাকে বলে। ডক্টর খন্দকার। ইরাবান চমকে পেছনে ফিরলেন। হলরুমের মাঝখানে একটা পিলারের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সেতু।
কিন্তু এই সেতু সেই রিসেপশনের সেতু নয়, বা শফিক সাহেবকে ভয় দেখানো পিসার সেতুও নয়। এই মেয়েটার শরীরে কোনো চামড়া নেই, তার শরীরটা কাচের মতো স্বচ্ছ, তার ভেতরের ধমনী শিরা উপশিরা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে নীল আর সোনালি রঙের আলোর প্রবাহ, ফাইবার অপটিক কেবল। তার মুখটা সেতুর মতোই, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ সাদামণি নেই। তুমি চলে যাও, সেতু বলল। তার গলাটা যান্ত্রিক নয়, খুব করুণ। ওরা টের পেয়ে গেছে। কারা? ইরাবান এগিয়ে গেলেন। আর্কিটেক্টরা। আর্কিটেক্টরা? না, সেতু মাথা নাড়ল। আর্কিটেক্টরা তো শুধু ডিজাইনার। ওরা টের পেয়েছে দ্য ক্লিনার্স, যারা অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলে। তুমি কি ফাইল, সেতু? সেতু হাসলো, বিষাদগ্রস্ত হাসি। আমি একটা এরর, ডক্টর। আমাকে তৈরি করা হয়েছিল হিউম্যান ইমোশন বা মানুষের আবেগ বোঝার জন্য, যাতে সিমুলেশনটা আরো নিখুঁত হয়। কিন্তু আমি বেশি বুঝে ফেলেছি। আমি বুঝেছি যে কষ্টটা আসল, কান্নাটা আসল, কিন্তু সুখটা নকল। সেতু মেঝের দিকে আঙ্গুল তুলল। দেখুন। ইরাবান তাকালেন মেঝের দিকে। সেই স্বচ্ছ কাচের নিচে হাজার হাজার মানুষ শুয়ে আছে। তারা কফনের মতো ছোট ছোট বাক্সে বন্দি, তাদের সবার মাথায় তার লাগানো। ইরাবান শিউরে উঠলেন। ম্যাট্রিক্স সিনেমার মতো মনে হলেও এটা তার চেয়েও ভয়াবহ, কারণ এই মানুষগুলোর মধ্যে তিনি নিজেকেও দেখতে পেলেন। নিচে একটা বাক্সে ইরাবান শুয়ে আছেন, তার চোখ বন্ধ। আমরা সবাই ঘুমাচ্ছি, ইরাবান। সে তো ফিসফিস করে বলল, এই যে আপনি ভাবছেন আপনি জেগে আছেন, লুসিড ড্রিম দেখছেন, এটাও একটা লেয়ার, স্বপ্নের ভেতর স্বপ্ন। তাহলে আসল পৃথিবীটা কোনটা? ইরাবান চিৎকার করে জিজ্ঞেস করলেন। আসল পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে গেছে, সেতু বলল। এটা একটা আর্কাইভ, আমাদের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু সিস্টেম এখন ক্র্যাশ করছে, রিসোর্স শেষ হয়ে যাচ্ছে, তাই ওরা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করছে। শফিক স্যার অপ্রয়োজনীয় ফাইল ছিলেন, আমার বাবা মজিদ মাস্টার অপ্রয়োজনীয় ছিলেন, তাই তাদের রিসাইকেল করা হয়েছে। আর আমি? সেতু ইরাবানের খুব কাছে এগিয়ে গেল, তার স্বচ্ছ হাতটা ইরাবানের গালে রাখলো। হাতটা বরফের মতো ঠান্ডা। আপনি একটা ভাইরাস, ডক্টর। আপনি প্রশ্ন করেন, সিস্টেম প্রশ্ন করা নিষেধ। হঠাৎ পুরো হলরুমটা লাল আলোয় ভরে গেল। সাইরেন বাজার মতো বিকট শব্দ হলো। ওয়ার্নিং, ফরেন এন্ট্রি ডিটেক্টেড, সেক্টর 6। ওরা আসছে, সে আতঙ্কিত গলায় বলল। পালান, উপরের দিকে যান। আমি তোমাকে রেখে যাব না, চলো আমার সাথে। আমি যেতে পারবো না, ডাক্তার। আমি কোড দিয়ে বাঁধা, কিন্তু আপনি পারবেন। এই নিন। সে তো নিজের গলার ভিতর হাত ঢুকিয়ে দিল। কোনো রক্ত বের হলো না। সে বুকের ভিতর থেকে একটা ছোট্ট উজ্জ্বল নীল রঙের ঘনক বের করে আনলো। এটা কি? এটা আমার ব্যাকআপ, আমার মেমোরি। এটা নিয়ে যান। যদি কখনো আসল পৃথিবী খুঁজে পান, আমাকে সেখানে রিস্টোর করবেন। ইরাবান কিউবটা নিলেন। ওটা অসম্ভব ভারী, মনে হচ্ছে তিনি একটা নিউটন স্টার হাতে ধরে আছেন। ঠিক তখনই ছাদ থেকে কালো রঙের বিশাল কিছু একটা নামতে শুরু করলো। ওগুলো সেই ছায়ামূর্তি বা লম্বা মানুষগুলো, কিন্তু এখন আর তারা ছায়া নয়, তাদের শরীর আছে, চকচকে কালো ধাতব শরীর। তাদের হাতে কোনো অস্ত্র নেই, তাদের হাতগুলোই এক একটা ব্লেড। সংখ্যায় তারা 3 জন, মাকড়াসার মতো দেয়াল বেয়ে নেমে আসছে। রান! সে তো ধাক্কা দিল ইরাবানকে। ইরাবান দৌড় দিলেন, কিন্তু সিঁড়িটা আর নেই। সিঁড়ির জায়গায় এখন শুধু শূন্যতা। কালো মাকড়সার মতো দেখতে মানুষগুলো সেতুর দিকে এগিয়ে আসছে। সেতু নড়ছে না। সে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে। প্রথম মাকড়সাটা তার ব্লেড দিয়ে সেতুর স্বচ্ছ শরীরটা এফোর ওফর করে দিল। কাঁচ ভাঙার মতো ঝনঝন শব্দ হলো। সেতু চিৎকার করলো না, সে শুধু ইরাবানের দিকে তাকিয়ে ঠোঁট নাড়লো। প্যাটার্ন ব্রেক করলো। সেতুর শরীরটা ভেঙে হাজার হাজার ধূলিকণায় পরিণত হলো। ইরাবানের চোখের সামনে দৃশ্যটা ঝাপসা হয়ে এলো। রাগ, ঘৃণা আর ভয় সব মিলেমিশে তাকে অন্ধ করে দিচ্ছে। কিন্তু এখন আবেগের সময় না, এখন পালানোর সময়। তিনি দেখলেন হলরুমের এক কোনায় একটা ভেন্টিলেশন শ্যাফট বা বাতাস চলাচলের সুড়ঙ্গ। সেখান দিয়ে পায়রা ঢুকছে। হ্যাঁ, পায়রা। ইরাবানের পোষা পায়রাগুলো। ওরা এই সিমুলেশনের বাগ, ওরা সব জায়গায় ঢুকতে পারে। ইরাবান দৌড়ে ভেন্টিলেশনের দিকে গেলেন। মাকড়সা মানুষগুলো এখন তার দিকে ঘুরছে। তাদের গতি অবিশ্বাস্য। ইরাবান সুড়ঙ্গে ঝাঁপ দিলেন। সুড়ঙ্গটা পিচ্ছিল। তিনি স্লাইড করে নিচে পড়ে যাচ্ছেন। অন্ধকার, শুধুই অন্ধকার। তার মনে হলো তিনি অনন্তকাল ধরে পড়ছেন। হঠাৎ একটা তীব্র আলো, হপাস। ইরাবান চোখ খুললেন। তিনি ছাদের কার্নিশে শুয়ে আছেন। ভোর হচ্ছে। পূব আকাশে সূর্য উঠছে, কিন্তু সূর্যটা গোল নয়, সূর্যটা 4 কোণা, একটা জ্বলন্ত বর্গক্ষেত্র। ইরাবান উঠে বসলেন। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তিনি স্বপ্ন থেকে বাস্তবে ফিরছেন, কিন্তু বাস্তবতা কি ঠিক আছে?
তিনি আকাশের দিকে তাকালেন। চতুষ্কোণ সূর্য আর মেঘগুলো পিক্সেল এররের মতো ভেঙে ভেঙে যাচ্ছে। গ্লিচটা ছড়িয়ে পড়েছে। ইরাবান বিড়বিড় করলেন। তিনি হাত মুঠো করলেন। তার ডান হাতে কিছু একটা শক্ত জিনিস আছে। স্বপ্নের সেতু তাকে যে নীল কিউবটা দিয়েছিল, ইরাবান হাত খুললেন। সেখানে কোনো কিউব নেই, আছে একটি ছোট্ট মেমোরি কার্ড, 64 GB। তার গায়ে কালো মার্কার দিয়ে লেখা সেতু V7.2 BAK। স্বপ্ন থেকে বস্তু বাস্তবে নিয়ে আসা অসম্ভব, কিন্তু তিনি এনেছেন। তার মানে স্বপ্ন আর বাস্তবের দেয়ালটা তিনি ভেঙে ফেলেছেন। হঠাৎ তার ফোন বেজে উঠল। ল্যাপটপ স্ক্রিনে সে আর্কিটেক্ট। গুড মর্নিং ডক্টর, আপনি একটা বিপজ্জনক জিনিস চুরি করেছেন। ইরাবান ফোনটা কানে ধরে ছাদের কিনারে গিয়ে দাঁড়ালেন। ভেতরের বাতাসে তার চুল উঠছে। আমি চুরি করিনি, আমি উদ্ধার করেছি। এবার বলো, মেন সার্ভার কোথায়? উপাস থেকে কিছুক্ষণ চুপচাপ, তারপর একটা দীর্ঘশ্বাস শোনা গেল। আপনি কি আসলে সত্য জানতে চান নাকি সুখে থাকতে চান? সত্য। তাহলে গুলশান 99 নম্বর রোডে আসুন, কাইরোস টেকনোলজিসের হেড অফিস। আমি আপনার জন্য অপেক্ষা করছি। তবে মনে রাখবেন, একবার ভেতরে ঢুকলে আর বের হওয়ার পথ নেই। লাইন কেটে গেল। ইরাবান মেমোরি কার্ডটা খুব সাবধানে পকেটে রাখলেন। চতুষ্কোণ সূর্যের দিকে তাকিয়ে তিনি ভাবলেন, পিথাগোরাস ভুল ছিলেন। পৃথিবী গোলও নয়, চ্যাপ্টাও নয়, পৃথিবী একটা হার্ড ড্রাইভ। তিনি ছাদ থেকে নামতে শুরু করলেন। সিঁড়িতে তার নিচের পায়ের শব্দটাকে তার কাছে বাইনারি কোড মনে হলো, 1010। যুদ্ধটা এখন আর ছায়ামূর্তিদের সাথে নয়, যুদ্ধটা এখন খোদস্রষ্টার সাথে। গুলশান 99 নম্বর রোড এলাকাটা দিনের বেলাতেও ঝিম মেরে থাকে। লেকের পার্কে সে বিড়াল সব অট্টালিকা, সামনে দামি গাড়ি আর নিরাপত্তা প্রহরীদের কড়া পাহারা। কাইরোস টেকনোলজিসের বিল্ডিংটা খুঁজে পেতে ডক্টর ইউবের কষ্ট হলো না। তবে বিল্ডিংটা কোনো হাইটেক গ্লাস টাওয়ার নয়, এটা পুরোনো আমলের লাল ইটের তৈরি 3 তলা একটা বাড়ি, যার গায়ে লতানো গাছ এমনভাবে জড়িয়ে আছে যে জানলাগুলো প্রায় দেখাই যায় না। গেটের সামনে কোনো সাইনবোর্ড নেই, শুধু পিতলের পাতে ছোট্ট করে খোদাই করা কাইরোস। ইরাবান গেট দিয়ে ঢুকলেন। দারোয়ান তার কালো না, যেন তার আসার অপেক্ষাতেই ছিল। বাড়ির ভিতরে ঢুকতে নাকে একটা অদ্ভুত গন্ধ লাগলো, কর্পূর আর ধূপের গন্ধ, এবং তার সাথে খুব হালকা পচা মাংসের গন্ধ। এসি চলছে খুব কম তাপমাত্রায়। পরিবেশটা কোনো কর্পোরেট অফিসের মতো নয়, বরং কোনো মাজার বা মন্দিরের মতো গম্ভীর। রিসেপশনে কেউ নেই, শুধু একটা কালো ফোন রাখা। ইরাবান ফোনটার দিকে তাকালেন। গতকাল রাতে ছাদ থেকে যে আর্কিটেক্ট ফোন দিয়েছিল, তার গলাটা মনে পড়লো। তিনি এগিয়ে গেলেন ভেতরের ঘরের দিকে। বিশাল হলরুম, দেয়াল জুড়ে বুকশেলফ, তাতে হাজার হাজার পুরনো বই, চামড়ায় বাঁধানো, কোনোটা আরবি, কোনোটা সংস্কৃত, কোনোটা হিব্রু ভাষায় লেখা। রুমের মাঝখানে একটা মেহগনি কাঠের টেবিল, তার উপাশে হুইল চেয়ারে বসে আছেন এক বৃদ্ধা। গায়ে চামড়া কুচকে ঝুলে পড়েছে, মাথায় কোনো চুল নেই, চোখ দুটো ঘোলাটে, যেন ছানি পড়েছে। আসুন ডক্টর খন্দকার। বৃদ্ধের গলা সেই যান্ত্রিক স্বর নয়, বরং খুব ভারী এবং ক্লান্ত। জুতোটা বাইরে খুলে এলে ভালো হতো, এটা পবিত্র জায়গা। ইরাবান জুতো খুললেন না। তিনি সোজা গিয়ে টেবিলের উল্টো দিকে চেয়ারে বসলেন। পকেট থেকে সেই 64 GB মেমোরি কার্ডটা বের করে টেবিলের উপর রাখলেন। সেতুর আত্মা এর ভিতরে। ইরাবান সরাসরি প্রশ্ন করলেন। বৃদ্ধ হাসলেন, শুকনো পাতার মতো খসখসে হাসি। আপনি ভাবছেন এটা কম্পিউটার সিমুলেশন, তাই না? ম্যাট্রিক্স। তারা আধুনিক মানুষরা সবকিছুকে 0 আর 1-এর লজিকে ফেলতে চান, কিন্তু জগৎটা বাইনারি নয় ডক্টর, জগৎটা রুহানি। ভূমিকা বাদ দিন, ইরাবান বললেন। সে তো আমাকে বলেছে আপনার সিস্টেম ডিবাগ করছেন, আপনারা মানুষ ডিলিট করছেন। ডিবাগ, ডিলিট? বৃদ্ধ মাথা নাড়লেন। সে তো বাচ্চা মেয়ে, ও আধুনিক শব্দ শিখেছে। আমরা ডিলিট করি না, আমরা উৎসর্গ করি। আর আমরা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নই, আমরা স্থপতি। আমরা নকশা বানাই। কিসের নকশা? শরীরের, আধারের। বৃদ্ধ টেবিলের ড্রয়ার থেকে একটা পুরনো আমলের কম্পাস আর স্কেল বের করলেন। একটা সাদা কাগজে তিনি একটা বৃত্ত আঁকলেন। শুনুন ডক্টর, বিজ্ঞান বলে শক্তি ধ্বংস করা যায় না, রূপান্তর করা যায় মাত্র। আধ্যাত্মিকতাও একই কথা বলে, রূহ বা আত্মা ধ্বংস হয় না, কিন্তু আত্মাকে বন্দি করা যায়, তাকে ব্যবহার করা যায়। ইরাবানের চোখের সামনে ভেসে উঠল হাসপাতালের সেই লিফটের দৃশ্য। 15 সেকেন্ডের অন্ধকারে জিম ট্রেনার যে অনন্তকাল অনুভব করেছিল। লিফটের ভিতরে কি হয়েছিল? ইরাবান জানতে চাইলেন। ওটা কি টাইম ডাইলেশন ছিল? না, বৃদ্ধ শান্ত গলায় বললেন। লিফটটা একটা চলমান যন্ত্র। ওটা যখন 2 তলা থেকে 3 তলার মাঝখানে আটকে ছিল, তখন ওটা একটা বারজাখ বা 2 জগতের মধ্যবর্তী স্থানে পরিণত হয়েছিল।
আপনারা যাকে গ্লিচ ভাবছেন ওটা আসলে পর্দার ফাঁক। ওই সময় লিফটের ভেতরে পার্থিব সময় কাজ করছিল না, ওটা ছিল স্পিরিচুয়াল জগৎ। সন্ধ্যা লোকটাকে কোনো মানুষ মারেনি, তার নিচের পাপ মেরেছে। তার গলার ফাঁসটা ছিল তার কর্মফল। অদৃশ্য জগৎ যখন দৃশ্যমান হয় তখন যুক্তি কাজ করে না। ইরাবান চুপ করে রইলেন, তার সায়েন্স ফিকশনের থিওরিগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর শফিক সাহেব? ইরাবান জিজ্ঞেস করলেন, তার মেমোরি কি ওয়াইপ করা হয়েছে? শফিক একটা দুর্বল পাত্র ছিল, সে ভয় পেয়েছিল। ভয় আত্মাকে দূষিত করে দেয়। আমরা তার স্মৃতি মুছে দেইনি, আমরা তার নজর বন্ধ করে দিয়েছি। সে এখন আর দেওয়ালের ওপাশে শব্দ শুনবে না, সে এখন নিরাপদ কিন্তু অন্ধ। সেতুকে? ইরাবান মূল প্রশ্নটা করলেন। মজিদ মাস্টারের মেয়ে তো মারা গিয়েছিল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি হুইল চেয়ার ঘুরিয়ে পেছনের দেয়ালের দিকে গেলেন। সেখানে একটা বিশাল ছবি টাঙানো। ছবিটা জ্যামিতিক নকশার, সে হেক্সাগন বা ষড়ভুজ, কিন্তু এটা কোনো গ্রাফিক্স ডিজাইন নয়, এটা রক্ত দিয়ে আঁকা একটা নকশা, এবং নকশার প্রতিটি কোণায় আরবি হরফে কিছু লেখা। সেতু কোনো সাধারণ মানবী নয়, বৃদ্ধ বললেন। সেতু হলো একটা সেতু বা ব্রিজ, ইহজগৎ এবং পরজগতের মাঝখানের সংযোগ। মজিদ মাস্টার ছিলেন একজন বড় সাধক। তিনি চেয়েছিলেন তার মৃত মেয়েকে ফিরিয়ে আনতে। তিনি জানতেন না যে মৃত মানুষকে ফেরানো যায় না, কিন্তু মৃতদেহে অন্য কিছুকে আবাহন করা যায়। ইরাবানের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। আপনারা বলছেন মজিদ মাস্টার তার মেয়ের দেহে কোনো জিন বা অশরীরী শক্তিকে স্থান দিয়েছিলেন? বৃদ্ধ বাক্যটি শেষ করলেন। কিন্তু শক্তিটা ছিল খুব প্রবল, সেটা ধারণ করার ক্ষমতা ওই শিশুর মৃতদেহে ছিল না, তাই প্রয়োজন ছিল প্রচুর প্রাণ শক্তি বা লাইফ ফোর্স। মজিদ মাস্টার নিজের কলিজা, নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন সেই শক্তিকে স্থায়ী করার জন্য। গ্রামের মানুষ ভেবেছিল পিশাচ খেয়েছে, আসলে ওটা ছিল বিনিময়। কিন্তু সেই সেতু তো বড় হয়েছে, শফিকের অফিস, সে চাকরি করছে। হ্যাঁ, কারণ শরীরটা আর সাধারণ শরীর ছিল না, ওটা ছিল একটা হোমুনকুলাস বা কৃত্রিম মানুষ। আমরা কাইরোসের সদস্যরা গত 20 বছর ধরে ওই শরীরটাকে টিকিয়ে রেখেছিলাম। আমরা তাকে বড় করেছি, আমরা মানুষের মতো আচরণ করা শিখিয়েছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আরো বড়। উদ্দেশ্যটা কি? ডক্টর, আপনি কি জানেন জিগাতলার ওই অসমাপ্ত বিল্ডিংটা কেন তৈরি করা হয়েছে? ফ্যান্টম বিল্ডিং? ওটা ফ্যান্টম নয়, ওটা একটা মন্দির, একটা বিশাল জ্যামিতিক খাঁচা। এই ঢাকা শহরের নিচে মাটির গভীরে অজস্র অশরীরী শক্তি বা নেগেটিভ এনার্জি ঘুমিয়ে আছে। এই শহরের খুন, ধর্ষণ, মিথ্যা, প্রতারণা, সব পাপ জমে জমে মাটির নিচে একটা কালো সমুদ্র তৈরি হয়েছে। আমরা চেয়েছিলাম সেই শক্তিটাকে একটা জায়গায় জড়ো করতে। সেতু ছিল সেই শক্তির চাবি। ইরাবান টেবিলের উপর রাখা মেমোরি কার্ডটার দিকে তাকালেন। তাহলে এই মেমোরি কার্ড? ওটা মেমোরি কার্ড নয় ডক্টর, ওটা একটা আধুনিক কবচ, বা সোজা বাংলায় যাকে বলে তাবিজ। এর ভেতরে সিলিকন চিপের জ্যামিতিক নকশার মধ্যে আমরা সেতুর, মানে ওই অশরীরী সত্তার মূল অংশটুকু বন্দি করে রেখেছি। গতকাল রাতে আপনি যখন স্বপ্নে বিল্ডিংটা দেখেছিলেন, আপনি আসলে ওই শক্তির কেন্দ্রে প্রবেশ করেছিলেন। সেতু আপনাকে এই কার্ডটা দিয়েছিল কারণ সে মুক্তি চায়, সে আর পাপের বোঝা বইতে পারছে না। ইরাবান কার্ডটা হাতে নিলেন। আমরা যদি এটা ভেঙে ফেলি? বৃদ্ধ এবার শব্দ করে হাসলেন। ভাঙলে সর্বনাশ হবে। এই শক্তিটা মুক্ত হয়ে গেলে পুরো ঢাকা শহর গ্রাস করে ফেলবে। লিফটের ঘটনা দেখেছেন না? ওটা ছিল মাত্র 1 ফোঁটা লিখা এনার্জি। পুরোটা বের হলে এই শহরের প্রতিটা মানুষ একে অপরকে ছিঁড়ে খাবে, প্রতিটা লিফট বন্ধ হয়ে যাবে, প্রতিটা দেয়াল কথা বলবে। তাহলে আপনারা কি চান? আমরা চাই আপনি আমাদের সাহায্য করুন। আপনি দ্রষ্টা, আপনার জন্ম হয়েছে ষষ্ঠ ইন্দ্র নিয়ে, আপনার চোখের কর্নিয়া সাধারণ মানুষের মতো নয়। আপনি যে চতুষ্কোণ সূর্য দেখছেন সেটা কোনো দৃষ্টিভ্রম নয়, ওটা হলো ব্ল্যাক সান বা কালো সূর্য, আধ্যাত্মিক জগতের প্রলয় সংকেত। বৃদ্ধ এগিয়ে এলেন। আজ রাত 12টায় জিগাতলার ওই বিল্ডিংয়ে একটা অমাস বা চূড়ান্ত পূজা হবে। আমরা ওই কার্ডের শক্তিটাকে একটা নতুন বা স্থায়ী আধারে স্থানান্তরিত করব। এমন একটা শরীর যা কখনো নষ্ট হবে না, যা এই শহরকে শাসন করবে। নতুন আধার? ইরাবান উঠে দাঁড়ালেন। কার শরীর? বৃদ্ধের ঘোলাটে চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। যে শরীরটা কষ্ট সহ্য করতে পারে, যে শরীরটা বছরের পর বছর না ঘুমিয়ে জেগে আছে, যার স্নায়ু ইস্পাতের মতো শক্ত। ইরাবান পিছিয়ে গেলেন, দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল তার। আপনারা আমার শরীর চান?
আপনার শরীর নিখুঁত ডক্টর। 25 বছর না ঘুমানোর ফলে আপনার আত্মা শরীরের সাথে আলগা হয়ে গেছে। খুব সহজে আপনাকে বের করে দিয়ে সেখানে তাকে বসানো যাবে। ইরাবান দরজার দিকে দৌড় দিলেন। পালাতে পারবেন না ডক্টর। বৃদ্ধের গলা এবার বাজ খায় শোনালো। আপনার রক্তে আমরা বিষ ঢুকিয়ে দিয়েছি। সেই চোখের ডাক্তারের কথা মনে আছে? চোখের ড্রপটা, ওটা ছিল আগুন। ওটা দিয়ে আমরা আপনাকে মার্ক করেছি। আপনি যেখানেই যান আমরা আপনাকে দেখতে পাবো। ইরাবান কায়রোস অফিস থেকে বের হয়ে রাস্তায় নামলেন। দুপুরের কড়া রোদ, কিন্তু ইরাবানের কাছে রোদটা এখন ধূসর লাগছে। তার মনে হচ্ছে ছায়াগুলো নড়াচড়া করছে। রাস্তার মানুষগুলোর দিকে তাকালে তিনি তাদের আসল চেহারা দেখতে পাচ্ছেন না, দেখছেন কঙ্কাল, চলন্ত কঙ্কাল। তিনি পকেটে হাত দিলেন। মেমোরি কার্ডটা আগুনের মতো গরম হয়ে আছে। তিনি বুঝতে পারলেন সে ফোন কলটা মৃত সন্ধ্যা লোকটার কাছে আসা ফোন। ওটা কোনো নেটওয়ার্কের কল ছিল না, ওটা ছিল ইথার ওয়েব বা ব্যবহার করে পরজগৎ থেকে পাঠানো বার্তা। প্রযুক্তি আর প্রেতাত্মা এখানে মিলেমিশে একাকার। ইরাবান রিক্সায় উঠলেন না, তিনি হাঁটতে থাকলেন। তাকে এখন যেতে হবে এমন একজনের কাছে যে বিজ্ঞান আর ব্ল্যাক ম্যাজিক দুটোই বোঝে। পুরান ঢাকার নারিন্দার সেই চিলেকোঠা। ইরাবান ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। সারা ঘর ধুলোয় ভর্তি। তিনি বুকশেলফ থেকে একটা খুব পুরনো বই বের করলেন। বইটার নাম কিতাব আল আজওয়াজ। 8ম শতাব্দীর এক আরব বিজ্ঞানের লেখা, যিনি জ্যামিতি দিয়ে জিন বশীকরণের সূত্র আবিষ্কার করেছিলেন। বইটা উল্টাতে উল্টাতে ইরাবান একটা নকশা খুঁজে পেলেন, একটা হেক্সাগন বা ষড়ভুজ, কিন্তু সেটা একটা বৃত্তের ভেতর বন্দি। নিচে লেখা শয়তানের জ্যামিতি ভাঙার নিয়ম। তাকে তার নিজের আয়নায় দেখাও। আয়না। শফিক সাহেব ফ্ল্যাটে আয়নায় ইরাবানের প্রতিবিম্বের কথা বলেছিলেন। কায়রোস আমাকে শরীর থেকে বের করতে চায়, ইরাবান বিড়বিড় করলেন, কিন্তু ওরা জানে না আমার শরীরটা এমনিতেই খালি। গত 25 বছর ধরে আমি যে জেগে আছি এর কারণ ইনসোমনিয়া নয়, এর কারণ অন্য কিছু। ইরাবানের শার্টের বোতাম খুললেন, আয়নার সামনে দাঁড়ালেন। তার বুকের বাম পাশে যেখানে হাড় থাকার কথা সেখানে একটা পুরনো কাটা দাগ। ছোটবেলায় এক দুর্ঘটনায় দাগ বলে তিনি জানতেন, কিন্তু আজ এই বিশেষ অঞ্জন দেওয়া চোখে তিনি ডাক্তার অন্যভাবে দেখছেন। ডাক্তার দেখতে অবিকল আরবি অক্ষর আলিফের মতো। আমি নিজেই একটা তালাবদ্ধ দরজা। ইরাবান হাসলেন। হাসিটা করুন। তিনি টেবিলের উপর থেকে স্পিরিট ল্যাম্পটা জ্বালালেন। মেমোরি কার্ডটা চিমটা দিয়ে ধরলেন আগুনের উপর। না, তিনি ওটা পোড়াবেন না। সিলিকন পুড়লে আত্মামুক্ত হবে না। তিনি কার্ডটার উপর এক ফোঁটা পারদ ফেললেন। থানুটা ভেঙে পারদটুকু বের করে নিলেন। পারদ হলো একমাত্র ধাতু যা তরল এবং যা আধ্যাত্মিক শক্তি শোষণ করতে পারে। পারদটুকু কার্ডের চিপের উপর ধরতে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কার্ড থেকে একটা চিকন নীল ধোঁয়া বের হয়ে পারদের ভিতর ঢুকে গেল। এখন ইরাবানের হাতে একটা পারদের বল। এর ভিতরে আছে সেতু, বা সেতুর ছদ্মবেশে থাকা সে অসীম শক্তি। আজ রাত 12টা, ইরাবান বললেন। জিগাতলার ফ্যান্টম বিল্ডিং। ওরা আমাকে খুঁজছে। আমি ওদের কাছেই যাব, কিন্তু শিকার হিসেবে না, শিকারী হিসেবে। তিনি তার ডাক্তারি ব্যাগটা গোছালেন। এবার আর টেলিস্কোপ বা প্রেশার মাপার যন্ত্র নয়। ব্যাগে তিনি নিলেন এক বোতল পারদ, বেশ কিছু বড় আকারের আয়না এবং সেই গোলমরিচ দেওয়া কফি, কারণ আজ রাতে তাকে সেইবারের মতো সম্পূর্ণ সজাগ থাকতে হবে। বাইরে আজান দিচ্ছে, মাগরিবের আজান। আজানের সুরটা আজ অদ্ভুত করুণ শোনাচ্ছে। ইরাবানের মনে হলো মুয়াজ্জিন আজান দিচ্ছেন না, তিনি কাঁদছেন। শহরের আলোগুলো জ্বলে উঠছে, কিন্তু ইরাবানের চোখে মনে হচ্ছে ঢাকা শহরটা দাও দাও করে জ্বলছে এক অদৃশ্য আগুনে। ভুল জ্যামিতি শুদ্ধ করার সময় এসেছে। ইরাবান ঘর থেকে বের হলেন। জিগাতলার সে অসমাপ্ত কনস্ট্রাকশন বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে ডক্টর ইরাবান খন্দকার একটা সিগারেট ধরলেন, হাতে বাড়ানো তামাক। ধোঁয়াটা ফুসফুসে ঢুকতেই একটা খসখসে কাশি তার বুক চিরে বেরিয়ে এলো। শরীরটা আজ খুব বেশি খারাপ লাগছে। মনে হচ্ছে হাড়গুলো সংযোগস্থলে কেউ মরিচা ধরা পেরেক ঠুকে দিয়েছে। রাত 11:55। সামনে সেই কঙ্কালসার বিল্ডিং। অন্ধকারের রডগুলো আকাশের দিকে এমনভাবে উঁচে আছে যেন কোনো মৃত পশুর পাঁজরের হাড়। ইরাবান নিজের মনে বিড়বিড় করলেন, বিরক্তিকর। মৃত্যুর আয়োজনও এরা গুছিয়ে করতে পারে না, সবখানে আবর্জনা। তিনি পকেট থেকে গোলমরিচের মেশানো কফির ফ্লাক্সটা বের করলেন। শেষ এক চুমুক। স্টিভের সেই পরিচিত ঝাল আর তিতকুটে স্বাদ। এই স্বাদটাই তাকে মনে করিয়ে দেয় তিনি এখনো বেঁচে আছেন, আর এই পৃথিবীটা কোনো গেম বা স্বপ্ন নয়, এটা নির্মমভাবে বাস্তব। তিনি বিল্ডিং এর ভেতরে ঢুকলেন, সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলেন। 6 তলার ছাদে আয়োজন সম্পূর্ণ। মাঝখানে একটা বিশাল আগুনের কুণ্ডলী, তার চারপাশে গোল হয়ে বসে আছে 7 জন মানুষ। তাদের সবার পরনে কালো আলখেল্লা। মাঝখানে সেই হুইল চেয়ারে বসে বৃদ্ধ কায়রোস।
এর প্রধান স্থপতি যিনি। ইরাবানকে দেখে বৃদ্ধ হাসলেন। আপনি এসেছেন ডক্টর? আমি জানতাম আপনি আসবেন। শরীরটা ছাড়তে কান্না কষ্ট হয়, কিন্তু মহৎ কাজের জন্য ত্যাগের প্রয়োজন। ইরাবান কোনো নাটক করলেন না। তিনি ক্লান্ত পায়ে এগিয়ে গিয়ে একটা ইটের ওপর বসলেন, যেন তিনি কোনো আড্ডায় এসেছেন। শুনুন, ইরাবান হাঁপাতে হাঁপাতে বললেন, আপনারা আমাকে বলি দেওয়ার আগে বা আমার শরীরে ওই জিনিস ঢোকানোর আগে একটা ছোট্ট ক্যালকুলেশন ঠিক করে নিতে চাই। আমার একটা অঙ্ক মিলছে না। বৃদ্ধ ভুরু কুচকালেন। কিসের অঙ্ক? প্যাটার্ন। আপনারা ভাবছেন আমি একটা খালি পাত্র বা এমটি ভ্যাসেল, কারণ আমি 25 বছর ঘুমাই না। আপনারা ভাবছেন আমার আত্মা আলগা হয়ে আছে, তাই তো? ঠিক তাই, বৃদ্ধ বললেন। আপনার শরীর এই মহাজাগতিক শক্তি ধারণ করার জন্য নিখুঁত। ইরাবান পকেট থেকে সে পারদের শিশিটা বের করলেন। ল্যাম্পপোস্টের অবছা আলোয় পারদটুকি চিকচিক করে উঠল। এর ভেতরে আছে সেতুর নির্যাস বা সে অসীম নেগেটিভ এনার্জি। সমস্যাটা হলো, ইরাবান বিড়ির ছাই ছাড়লেন। পাত্র খালি থাকলে যে তাতে নতুন কিছু ভরা যায় তা নয়। পাত্রটা ছিদ্র তো হতে পারে, লিকড। মানে হলো আমি ইনসমনিয়াক নই। আমি ঘুমাই না, কারণ আমি ঘুমালেই ভুলে যাই যে আমি মানুষ। আমার এই জেগে থাকাটা কোনো রোগ না, এটা একটা জিদ। এই পৃথিবীর উপর, এই সিস্টেমের উপর আমার প্রচণ্ড বিরক্তি। আর বিরক্তি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শুদ্ধতম ফিল্টার। এটা কোনো বাইরের আত্মাকে ভিতরে ঢুকতে দেয় না। বৃদ্ধ হুঙ্কার দিলেন, বাজে কথা বন্ধ করুন, সময় হয়ে গেছে, ওটা আমাদের দিন। বাকি 6 জন কালো পোশাকধারী উঠে দাঁড়ালো। তারা ইরাবানের দিকে এগিয়ে আসছে। ইরাবান নড়লেন না। তিনি খুব শান্ত হাতে তার ব্যাগ থেকে টুকরো করা আয়নাগুলি বের করে নিজের চারপাশে ছড়িয়ে দিলেন। মেঝেতে ইটের উপর একটা অদ্ভুত জ্যামিতিক নকশা তিনি আয়নাগুলো সাজালেন, ষড়ভুজ বা হেক্সাগন। আপনারা জ্যামিতি বোঝেন, কিন্তু পদার্থবিজ্ঞান বোঝেন না, ইরাবান বললেন। আলো যখন আয়নায় পড়ে তখন সেটা রিফ্লেক্ট করে, কিন্তু যখন দুটো আয়না একে অপরের মুখোমুখি থাকে তখন কি হয়? ইনফিনিটি, অসীম প্রতিবিম্ব। তিনি পারদের শিশিটার মুখ খুললেন। বৃদ্ধ চিৎকার করে উঠলেন, না, ওটা করবেন না। ইরাবান শুনলেন না। তিনি পারটুকু ঢেলে দিলেন আয়নার সেই চক্রভুজের ঠিক মাঝখানে। তরল ধাতু মেঝেতে পড়লো, আর সাথে সাথে একটা বিকট শব্দ হলো, যেন হাজার হাজার কাঁচ একসাথে ভেঙেছে। পারদের ভিতর থেকে সে কালো ধোঁয়া, সে অশরীরী শক্তি বেরিয়ে আসতে চাইলো। সে চাইলো ইরাবানের শরীরে ঢুকতে, কিন্তু ইরাবান তার চারপাশের আয়নার দেওয়াল তৈরি করে রেখেছিল। শক্তিটা বের হয়ে নিজের প্রতিবিম্ব দেখতে পেল আয়নায়। সে প্রতিবিম্ব আবার প্রতিফলিত হলো উল্টা নিজের দিকে না, আয়নায়। একবার, দুবার, হাজারবার, লক্ষবার। মুহূর্তের মধ্যে ছাদের উপর একটা অসীম লুপ তৈরি হলো। সেই শক্তি বা জীব বা প্রেতাত্মা যাই হোক না কেন, সে নিজেকে কোটি কোটি ভাগে বিভক্ত হতে দেখলো। সে কনফিউজড হয়ে গেল। সে বুঝতে পারলো না আসলে আমি কোনটা। বৃদ্ধ স্থপতি হুইল চেয়ার থেকে পড়ে গেলেন। বন্ধ করুন, প্যাটার্ন ভাঙবেন না। ইরাবান কফির ফ্লাক্সে ছুঁড়ে মারলেন আগুনের কুণ্ডলিতে। প্যাটার্ন আমি ভাঙছি না, আমি প্যাটার্নটা কমপ্লিট করলাম। আপনারা ভুল জ্যামিতি এঁকেছিলেন। আপনারা বৃত্ত আঁকতে গিয়ে বহুভুজ এঁকেছিলেন। আমি সেটাকে ক্লোজ লুপ করে দিলাম। আগুনের কুণ্ডলি থেকে নীল রঙের শিখা জ্বলে উঠল, সেই সাথে প্রচণ্ড বাতাস। সেই কালো ধোঁয়া, সেতু বা সেই শক্তি আয়নার ফাঁদে আটকা পড়া ঘুরপাক খেতে লাগলো। আর আর্তনাদ শোনা গেল। কোনো পিশাচের আর্তনাদ নয়, একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। বাবা, আমাকে নিয়ে যাও। বাতাসের তোড়ে কালো পোশাকধারীরা ছিটকে পড়ে গেল ছাদ থেকে। বৃদ্ধ স্থপতি আর নিজের নকশা করা জ্যামিতির ভেতরে হার্ট অ্যাটাক করে লুটিয়ে পড়লেন। ইরাবান বসে রইলেন। তিনি চোখ বন্ধ করলেন না। তিনি তাকিয়ে রইলেন সেই ঘূর্ণায়মান শক্তির দিকে। যাও, ইরাবান শান্ত গলায় বললেন। তুমি কোনো দেবতা নও, তুমি কোনো শয়তানও নও। তুমি শুধু একটা ভুল সমীকরণ। নিজেকে 0 দিয়ে ভাগ করে দাও, মিলিয়ে যাও। ধীরে ধীরে কালো ধোঁয়াটা আয়নার ভিতরে মিলিয়ে গেল। বাতাস থামলো, আগুন নিভে গেল। ছাদটা এখন নিস্তব্ধ, শুধু বৃদ্ধ স্থপতি লাশ পড়ে আছে এক কোনায়। ইরাবান উঠে দাঁড়ালেন। শরীরটা টলছে। বুক পকেটে হাত দিয়ে দেখলেন সে সিগারেটটা ভেঙে গেছে। ধুর, তিনি বিরক্ত হয়ে বললেন। পুরো সন্ধ্যাটায় মাটি। 3 দিন পর ধানমন্ডি লেকের পাড়ে একটা বেঞ্চে বসে আছেন ডক্টর ইরাবান খন্দকার। তার পাশে বসে আছেন ডিবি পুলিশের ইনভেস্টিগেটর রাহাত খান। রাহাত খান একটা নোটবুক হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে ইরাবানের কথা শুনছেন, কিন্তু তার কপালে ভাঁজ। স্যার, আপনি যা বলছেন তার তো কোনো হেড অর টেল খুঁজে পাচ্ছি না। জিগাতলার ওই বিল্ডিংটায় আমরা 7টা লাশ পেয়েছি, হার্ট অ্যাটাক। কোনো মারামারি নেই, কোনো অস্ত্র নেই, শুধু মেঝেতে কিছু ভাঙা আয়না আর পারদ ছড়ানো। ইরাবান হাতে ধরা কাগজের কাপে চুমুক দিলেন। ব্ল্যাক কফি, সাথে গোলমরিচ। ইনভেস্টিগেটর সাহেব, ইরাবান আকাশের দিকে তাকিয়ে বললেন, আজকের আকাশটা পরিষ্কার নীল। আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে?
কিভাবে? আমাদের মস্তিষ্ক সবসময় লজিক খোঁজ, যা লজিকে মেলে না সেটাকে সে হ্যালুসিনেশন বা কাকতালীয় বলে চালিয়ে দেয়। আমি আপনাকে যা বললাম সেটা আমার রিপোর্টে লিখবেন না, আপনি লিখবেন কাল্ট সুসাইড বা গণ আত্মহত্যা। কিন্তু আসল ঘটনাটা কি? ওই মেয়েটা সেতু, তার লাশ তো আমরা পাইনি। ইরামান একটু হাসলেন। সেতুর লাশ আপনারা পাবেন না, কারণ সেতু কোনো মানুষ ছিল না। তাহলে কি ছিল? ইরামান কাপটা নামিয়ে রাখলেন। শুনুন, খুব সহজ ভাষায় বলি, কোনো সায়েন্স ফিকশন না, কোনো ভূতপ্রেত না, জাস্ট পিওর জিওমেট্রি। তাই আঙ্গুল দিয়ে বাতাসের উপর একটা কাল্পনিক নকশা আঁকলেন। এই শহরটা ঢাকা, এটা একটা বিশাল জঞ্জাল, লক্ষ লক্ষ মানুষের ক্ষোভ, কান্না, ঘৃণা আর লোভ। এগুলো তো এনার্জি, তাই না? এনার্জি কখনো ধ্বংস হয় না। এই নেগেটিভ এনার্জিগুলো জমতে জমতে একটা ভর তৈরি করেছিল, মেঘের মতো। কিছু লোক, যাদের আমরা স্থপতি বলছি, তারা চেয়েছিল এই এনার্জিটাকে একটা শেপ দিতে, একটা শরীরে বন্দি করতে। তারা বেছে নিয়েছিল মজিদ মাস্টারের মৃত মেয়েকে। তারা তন্ত্রমন্ত্র আর জ্যামিতি ব্যবহার করে ওই ডেড বডিতে ওই এনার্জিটা স্টোর করেছিল, অনেকটা ব্যাটারিতে চার্জ দেওয়ার মতো। সে তো ছিল সেই ব্যাটারি। আর আপনি কি করলেন? রাহাত খান অবাক হয়ে জিজ্ঞেস করলেন। আমি? ইরাবান কাঁধ ঝাঁকালেন। আমি শুধু ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল এক করে দিয়েছি, শর্ট সার্কিট। এনার্জিটা ডিসচার্জ হয়ে গেছে, আকাশে মিশে গেছে। তাহলে ওই ভৌতিক ব্যাপারগুলো, লিফট আটকে যাওয়া, দেওয়ালের ওপাশে শব্দ, ম্যাস হিস্টেরিয়া। ইরামান মিথ্যা বললেন না, আবার পুরোপুরি সত্যিও বললেন না। যখন হাই ভোল্টেজ এনার্জি লিক করে, তখন মানুষের ব্রেনের নিউরন উল্টাপাল্টার সিগন্যাল দেয়, হ্যালুসিনেশন দেখে। আমি শুধু নিজের ব্রেনটাকে স্ট্যাবল রেখেছিলাম। কিভাবে? বিরক্তি দিয়ে ইরাবান আবার কাপে চুমুক দিলেন। আমি জগৎটাকে এত বেশি অপছন্দ করি যে অন্য কোনো জগৎ আমাকে ভয় দেখিয়ে কাবু করতে পারে না। যে মানুষ জানে বেঁচে থাকাটাই সবসময় বড় হরর, তাকে ভূতের ভয় দেখানো বোকামি। রাহাত খান নোটবুক বন্ধ করলেন। তিনি বুঝলেন এই কেস ফাইল কখনো ক্লোজ হবে না, এটা আনসলভড মিস্ট্রি হয়ে থাকবে। আপনি এখন কি করবেন ডক্টর? ইরাবান উঠে দাঁড়ালেন। শরীরটা এখনো দুর্বল, কিন্তু মেরুদণ্ড সোজা। আমি আমি এখন বাসায় যাব, আমার পায়রাগুলো খিদে পেয়েছে। আর তিনি পকেট থেকে তামাকের কোটা বের করলেন। ভাবছি একটা লম্বা ঘুম দেব 25 বছর পর। প্যাটার্নটা যখন ভেঙেছে তখন হয়তো এখন আর স্বপ্ন দেখবো না। রাহাত খান চলে গেলেন। ইরাবান লেকের পানির দিকে তাকালেন। পানিতে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, স্বাভাবিক প্রতিবিম্ব। চোখের নিচে কালি, মুখে খোঁচা খোঁচা দাড়ি। কিন্তু ভালো করে তাকালে দেখা যায় পানির নিচের প্রতিবিম্বটা ইরাবানের দিকে তাকিয়ে খুব সূক্ষ্মভাবে হাসছে, আর চোখের মণিগুলো একটু অন্যরকম, ষড়ভুজাকৃতির। ইরাবান নিজেও হাসলেন। তিনি জানেন শক্তি কখনো ধ্বংস হয় না। সে তো পুরোপুরি যায়নি, সে এখন ইরাবানের ভিতরে আছে, তবে দখলকারী হিসেবে নয়, সহযাত্রী হিসেবে। সেতুর যে প্যাটার্নটা ছিল, সেই ভুল জ্যামিতি, সেটা ইরাবান নিজের ভিতর ধারণ করে নিয়েছেন। কারণ একমাত্র এই বিরক্তিকর নিরস লজিক্যাল মানুষটাই পারবে এই অসীম আবেগের ভার সামলাতে। তিনি বিড়িতে টান দিলেন, ধোঁয়া ছাড়লেন। ধোঁয়াগুলো কুণ্ডলী পাখি আকাশে উঠে গেল। ভুল জ্যামিতি বলে কিছু নেই, ইরাবান বিড়বিড় করলেন। সবই দৃষ্টিভঙ্গির ব্যাপার। জীবনটা আসলে একটা অগোছালো নকশা, আর মৃত্যু সেই নকশার ইরেজার। ডক্টর ইরাবান খন্দকার ভিড়ের মধ্যে মিশে গেলেন, একজন সাধারণ মানুষের মতো, যার পকেটে একটা টিনের কোটা আর বুকে একটা পুরো শহরের গোপন ইতিহাস।